এবার ভয়ানক বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশ। তবে এক্ষেত্রে যে ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়েছে তার আড়ালে কি ধরনের কর্মকাণ্ড চলতো তা হয়তো সকলেই অনুমান করতে পারছেন। এবং মোহাম্মদ ইউনূস সরকার দিনের পর দিন এই ধরনের কর্মকাণ্ডকে ওপেনলি যেভাবে প্রশ্রয় দিয়েছেন, এই ঘটনা কিন্তু ভীষণ মাত্রায় এক্সপেক্টেড ছিল। এবার বাংলাদেশের বিখ্যাত এক মাদ্রাসা যা ঢাকা থেকে দক্ষিণে অবস্থিত ছিল তা বিস্ফোরণে সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে যেত। এবং ভাগ্য ভালো যে ওই মাদ্রাসায় ক্রিসমাসের ছুটি চলছিল। 26শে ডিসেম্বর যে সময় এই ঘটনা ঘটেছে, সে সময় মাদ্রাসায় মাত্র 4 জন উপস্থিত ছিলেন এবং তার মধ্যে নারী এবং শিশুরাও কিন্তু ছিল। ইসলাম ধর্মের শিক্ষার নামে যেভাবে মাদ্রাসাকে বিস্ফোরণ তৈরির কাজে ব্যবহার করা হয়েছে তা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর। অন্তত বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে তা কিন্তু নিঃসন্দেহে বিস্ফোরক এক পরিস্থিতি তৈরি করছে। প্রতি মুহূর্তে তা কিন্তু আমাদের সামনে আসছে। এই মাদ্রাসায় একটি স্কুল চলতো যার নাম কুরআন ইন্টারন্যাশনাল স্কুল বা মাদ্রাসা, এবং এই মাদ্রাসাকে কিন্তু ভাড়া নেওয়া হয়েছিল স্কুল তৈরি করার নাম করেই। বাড়ির মালিক স্পষ্ট জানাচ্ছেন যে মনে হয়েছিল হয়তো ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য আমার এই ঘরটি ব্যবহার করা হচ্ছে, এবং ঘরের আড়ালে যে এই ধরনের বিস্ফোরক তৈরি করা হচ্ছে তা কিন্তু ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। এবং আপনারা সেই ছবি ভিডিও দেখছেন, সেখানে বলা হচ্ছে বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে পাশের বাড়ির একটি দেওয়ালও কিন্তু ধসে যায় এবং ভীষণ মাত্রায় ক্ষতিগ্রস্ত হয় পাশের একটি বাড়িও। জানি না, কোনো ভালো মনে করে আমি দিছি, ভালোই দেখছি। তারপরে আইসা আজকে দেখি যে আমার বাড়ি করে এরকম পুরা একেবারে ভাঙা চলে। এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র দেওয়াল নয়, সেই মাদ্রাসার ছাদ উড়ে গেছে, একাধিক পাশের যে লাগোয়া যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে সেগুলো ধ্বংস হয়ে গেছে। এবং সেখানকার স্থানীয় বাসিন্দারা পরিষ্কার বলছেন যে এই মাদ্রাসায় যে যে ধ্বংসস্তূপের মধ্যে থেকে যে জিনিসগুলো উদ্ধার হয়েছে সেখানে একাধিক কেমিক্যাল পাওয়া গেছে, এবং এই ব্যক্তি কোনো না কোনো জঙ্গি কার্যকলাপে যুক্ত তা কিন্তু এখন সাধারণ মানুষও ওই এলাকার বুঝতে পারছেন। সাইডে গেলাম, ভিতরে ঢুকার চেষ্টা করলাম, পরে পুলিশের বিপদ না করলো। পরে দেখলাম যে কেমিক্যাল জাতীয় দ্রব্যমূলক জিনিস আছে এবং কম্পিউটার হার্ড ডিস্ক এগুলো সবই আসলো, এগুলো থানায় নিয়ে গেছে, প্লাস তুলা পাওয়া গেছে। এবং ওখানে যে কিছু একটা টেস্ট করছিল এই জাতীয় কিছু পুরা পাওয়া গেছে এবং কেমিক্যালের গন্ধ আছে। এখন আমরা হিসাব করি কিন্তু মাদ্রাসার আড়ালে কি এরা কোনো জঙ্গি তৎপরতা চালিত কিনা আল্লাহ পাক জানে। আমার মনটাকে যে এটাই হবে, নাহলে এইভাবে ওয়াল বাস্ট হয়ে যাওয়া কথা না। পাশের একটা বিল্ডিং এর যে ওয়াল সেটাও পুরো বাস্ট হয়েছে। মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর এই ধরনের কর্মকাণ্ডকে তিনি যেভাবে প্রমোট করেছেন, যেভাবে তার হাতের নাগাল থেকে আইন শৃঙ্খলার দায়িত্ব সম্পূর্ণভাবে চলে গেছে, যেখানে বাংলাদেশের সমাজ এবং বিভিন্ন ক্ষেত্রের কন্ট্রোল তিনি হারিয়ে ফেলেছেন, ফলে সেই ধরনের ঘটনা বাংলাদেশে যে হবে তা হয়তো অনেক আগেই আমি বারবার বলেছিলাম। আর আজকে দেখুন আমার কথা একদম হুবহু মিলে গিয়ে প্রকাশ্য এক মাদ্রাসা, যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসতেন, যেখানে প্রায় 100-র বেশি কচিকাচারা ইসলাম ধর্মের যে শিক্ষা সেই শিক্ষায় শিক্ষায়িত হতেন, নিজেদেরকে করতেন, সেই একটি জায়গা কেমিক্যালে উড়ে গেল। সেই অঞ্চলের পুলিশ বলছে যে কেমিক্যাল পাওয়া গেছে, সেখানে হাইড্রোজেন পারঅক্সাইড পাওয়া গেছে। এবার হাইড্রোজেন পারঅক্সাইড ঘরের মধ্যে আমরা তো শো করে রেখে দিই না, এবং হাইড্রোজেন পারঅক্সাইড থেকে যে ধরনের বিস্ফোরক তৈরি করা যায় তা কিন্তু বা তার রেশ কিন্তু কয়েক প্রজন্ম থেকে যেতে পারে, এবং শক্তিশালী কিছু বোম তৈরি এই মাদ্রাসায় হচ্ছিল। পুলিশ কিন্তু প্রায় স্যাঙ্গুইন হয়ে গেছে। হাইড্রোজেন পারঅক্সাইডের যে ড্রামগুলো দেখছেন এগুলো দাগ করা হচ্ছে, এবং অন্যান্য যেগুলো আছে এগুলো এখনো বোম ডিসপোজাল কিংবা আইডেন্টিফাই করতে পারছে না, ওগুলো আসলে কোন পদার্থ। ককটেল সাদৃশ্য আমাদের কয়েকটি ককটেল সাদৃশ্য পেস্ট উদ্ধার করা হয়েছে। ঠিক আছে, এগুলো মানে সাবধানতার সাথে নিষ্ক্রিয় করা হবে। এখন যেহেতু রাত হয়ে গেছে তাদের কার্যক্রম আপাতত এগুলো নিষ্ক্রিয় হতে পাহারা দিয়ে হবে, এবং আরো উদ্ধার শেষে আমাদের ঊর্ধ্বতন সাররা সারদের কাছে তখন রিপোর্ট করবে এবং ডিসপোজাল ঠিক। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো সেই মাদ্রাসার একটি ঘরে একাধিক ককটেল বোমা পাওয়া গেছে। এবার দেখুন, আপনি পড়াশোনার নাম করে একটি গুদাম ঘর তৈরি করেছেন এবং সেই গুদাম ঘরে বোম তৈরি করছেন এবং ককটেল বোমা মজুত করছেন, এবং সেই বোমা বাংলাদেশের সাম্প্রতিক সময় বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে, তা সরকারের অনুমোদন ছাড়া কখনো কি হতে পারে? শেষ 1 বছরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ককটেল বোমা ছোড়ার ঘটনা আমাদের সামনে এসছে। এমনকি ঠিক 2 দিন আগে ঢাকার একটি ব্যস্ত জায়গায় বাজার এরিয়াতে ব্রিজের উপর থেকে একটি ককটেল বোমা ফেলে দিয়ে চলে যাওয়া হয়েছে।
ফলে আজকে বাংলাদেশে খুল্লাম খোলা যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর যদি রুট খোঁজেন, শিকড় খোঁজেন, দেখবেন আপনারা শিকড়ের ধার বেয়ে এই মাদ্রাসাগুলোতে কোনো না কোনোভাবে পৌঁছে যাচ্ছেন। মৌলবাদ হলো সমাজের ক্যান্সার। মৌলবাদীরা কখনোই মুক্তমনাকে প্রশ্রয় দেয়নি। যে পৃথিবীতে যেখানে মৌলবাদের উৎপত্তি ঘটেছে, সেই পৃথিবীতেই বা সেই জায়গা থেকেই মুক্তমনা, স্বাধীনতা, স্বাধীনচেতা, স্বতন্ত্রতা এই শব্দগুলো কিন্তু কালের নিয়মে হারিয়ে গেছে। বাংলাদেশে এখন যে যুগ চলছে, সেখানেও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই ধরনের মুক্তমনা, এই ধরনের স্বাধীনচেতা মানসিকতার সম্পূর্ণভাবে শেষ করার পরিকল্পনা কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে। কালকে জেমসের কনসার্ট, প্রবাদ প্রতিম শিল্পী জেমস, তার কনসার্ট এই ধরনের মৌলবাদীরা কিন্তু ভেঙে চুরে চুরমার করে দিল। বিশ্বাস করুন, যে ভিডিও আমি দেখছিলাম, ভীষণ মাত্রায় কষ্ট হচ্ছিল, কারণ জেমসের ভক্ত আমি নিজেও। সেই জেমসের একটি কনসার্ট কালকে ফরিদপুরে ছিল, এবং দেখুন যে ঘটনাগুলো আমি বলছি তা কিন্তু গ্রাম্য এলাকায় ঘটেছে সেটা নয়। ঢাকায় যে মাদ্রাসা বিস্ফোরণে উড়ে গেছে, সেটি কিন্তু একদম ঢাকার কাছে দক্ষিণ অংশে, এবং কালকে জেমসের কনসার্টও কিন্তু ঢাকা থেকে 3-4 ঘন্টার দূরত্বে। সেখানে জেমস মঞ্চে ওঠার আগেই মৌলবাদীরা মঞ্চ কোনো কারণ ছাড়াই ঘুরিয়ে দেয়, এবং কিছু ছাত্রছাত্রী বাধা দেওয়ার চেষ্টা করলেও তাদের বাধা কিন্তু এই মৌলবাদীদের থামাতে পারেনি। এই মৌলবাদীরা আসলে চায়টা কি? তারা বোরখা সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, তারা শরিয়াত আইনের প্রতিষ্ঠা করতে চায়, তারা চায় বাংলাদেশে সঙ্গীত চর্চা হবে না, তারা চায় বাংলাদেশের সংস্কৃতি মনস্ক কোনো ব্যক্তি আর থাকবে না। তারা এই জন্য ছায়ানটকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিতে পারে, তারা একের পর এক কাব্যগ্রন্থকে পুড়িয়ে দিতে পারে, একের পর এক সঙ্গীতের বাদ্যযন্ত্রকে গুড়িয়ে দিতে পারে, ঢাক, হারমোনিয়াম, গিটার সমস্ত কিছু ভেঙে চুরে চুরমার করে দিতে পারে। তারা উদীচীর মতো একটি সংস্কৃতি প্রবণ এলাকা সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। এবং এবার দেখুন, প্রকাশ্যে শিল্পীর উপরে আঘাত তারা আনলো, যেখানে শিল্পীর একটি কনসার্ট স্টেজ, বাদ্যযন্ত্র সম্পূর্ণভাবে বিনা প্ররোচনায় গুড়িয়ে দেওয়া হলো বাংলাদেশে। এবং বিশ্বাস করুন, এর থেকে দৈন্য দশা আমি সাম্প্রতিক সময় কোনো দেশের দেখিনি। অনেকে আফগানিস্তানে তালিবান শাসন নিয়ে বিভিন্ন রকম ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেন, বিশ্লেষণমূলক কথাবার্তা বলেন, কিন্তু আজকে বাংলাদেশের যে সংস্কৃতি ওটা বিশ্বের সামনে উন্মোচন হচ্ছে, তা কি তালিবান শাসনের থেকে কোনো অংশে কম? তালিবানরা তো সময়ের সঙ্গে সঙ্গে বদলের চেষ্টা করছেন নিজেদেরকে, তারা মুক্ত মনাকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছেন, তারা ভারতের মতো প্রভাবশালী প্রগতিশালী দেশকে পাশে চাইছেন, আর উল্টে বাংলাদেশ অন্ধকারের অন্ধকূপে ক্রমশ একটু একটু করে হারিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে না 21 শতকে এই দেশটি আর আছে। তারা ক্রমশ সামনের দিকে তাকিয়ে পিছন দিকে হেঁটে যাচ্ছেন। শরিয়াত আইন, শরিয়াত শাসন ফেরানোর জন্য যেভাবে মুক্ত মনাদের উপর আক্রমণ বাংলাদেশে হচ্ছে, তা আসলে একটা দেশের কফিনের শেষ পেরেকটি পুঁতে দেওয়ার জন্য যথেষ্ট। সেই ভিডিও আপনারা দেখছেন, সেই ছবি আপনারা দেখেছেন দিনভর কালকে, এবং আলটিমেটলি মোহাম্মদ ইউনূস সরকার এই পুরো বিষয় মুখে কুলু পেটেছেন, এবং বাংলাদেশের কোনো মিডিয়া এই বিষয়গুলো প্রচারও করছে না। কারণটা খুব স্বাভাবিক, তারা ভারতের কোনো সংযোগ এই ঘটনার সঙ্গে খুঁজে পাচ্ছে না, ভারতের উপর দায় চাপানোর জায়গাতেও তারা আর নেই। তারেক রহমান প্রত্যাবর্তন পরবর্তী বাংলাদেশে কড়া নজর রাখছে ভারত। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশের সাধারণ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর সৃষ্ট নতুন রাজনৈতিক মেরুকরণ নয়াদিল্লির বিশেষ নজরে রয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের সঙ্গে আলাপ করে একথা জানান। সেখানে বাংলাদেশে দীপুচন্দ্র দাস ও অমৃত মণ্ডলের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারেক রহমানের দেশে ফেরার পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে পরিবর্তনগুলো ঘটছে, ভারত তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই প্রভাবশালী রাজনৈতিক নেতার প্রত্যাবর্তনের একটি বিশেষ ডেভেলপমেন্ট হিসেবে দেখা হচ্ছে। ভারত মনে করে সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিবেশের ওপর এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে। আমরা প্রথমবারের মতো ভারতের অফিসিয়াল বক্তব্য পেলাম। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তারেক রহমানের ফেরাকে একটি বিশেষ ডেভেলপমেন্ট হিসেবে দেখছেন।
আপনারা যে যে গল্পই ফাদুন না কেন, কিংবা আওয়ামী লীগ শিবিরে হতাশা কাজ করা শুরু করুক না কেন, এটা আওয়ামী লীগের জন্য যে একটা ভালো কিছু হতে যাচ্ছে, অফিসিয়াল স্টেটমেন্ট সেটি কিন্তু বলে। আজকে আমি আর একটা ভিডিওতে বলেছি বা বলবো যে আওয়ামী লীগেররা পর্যন্ত ভারত বিরোধিতা না বুঝে ভারত বিরোধিতা শুরু করতে পারে যে আওয়ামী লীগকে কেন ক্ষমতায় বসিয়ে দেওয়া হলো না, তারেক রহমানকে কেন এগিয়ে দেওয়া হলো। এই জন্য আওয়ামী লীগেররা, অর্থাৎ এই আওয়ামী লীগেররা আসলে নির্বোধ আওয়ামী লীগার। এই নির্বুদ্ধিতার কারণে আওয়ামী লীগের আজকে এই পরিণতি। এই নির্বোধরা একদম তৃণমূলের ছোট্ট একটা কর্মী যেমন আছে, অনেক সেন্ট্রাল লিডারও আছে। এই নির্বোধ অ্যাটিটিউড থেকে, নির্বুদ্ধিতা থেকে বেরিয়ে আসতে হবে, এছাড়া মুক্তি নেই। তারেক রহমান এসছেন বাংলাদেশের রাজনীতি একটা ভিন্ন জায়গায় যাবার জন্য এসছেন। তারেক রহমান যদি না আসতেন তাহলে যে বাংলাদেশটা হতো, জঙ্গি গোষ্ঠী দখল করে ফেলতো, সেই বাংলাদেশটা কি আপনাদের ভালো লাগতো? নিশ্চয়ই ভালো লাগতো না। যেদিকে যাবেন সেটাই আপনার অপছন্দ হবে। কিছু মানুষ সবসময় থাকে। যাই হোক, এটি খুবই ইতিবাচক, আমরা ইতিবাচকভাবে দেখেছি, ভারতও ইতিবাচকভাবে দেখছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল পুনরায় জোর দিয়ে বললেন যে ভারত সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে বদ্ধপরিকর। আমরা সেখানে শান্তি ও স্থিতিশীলতা চাই। শুরু থেকেই আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছি। আবারও গতকালকের বিবৃতিতেও কিন্তু রণধীর জয়সওয়াল বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা। সেখান থেকে কিন্তু তারা বের হচ্ছেন না। অন্তর্ভুক্তিমূলক মানে আওয়ামী লীগের অংশগ্রহণ, 14 দলের অংশগ্রহণ, আওয়ামী লীগের শরিক দলগুলোর অংশগ্রহণের কথা কিন্তু বারবার বলে আসছেন। তারেক রহমানের প্রত্যাবর্তন ও নির্বাচনী আলোচনার সমান্তরালে বাংলাদেশে হিন্দুদের ওপর চলমান হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। সম্প্রতি রাজবাড়ীতে অমৃত মণ্ডল এবং ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে 2 হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। গতকালকেও উদ্বেগ প্রকাশ করেছে, আগে থেকেই কয়েকদিন যাবতীয় উদ্বেগ প্রকাশ করছে। এমনকি বিক্ষোভ, আন্দোলন, মিছিল হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংখ্যালঘুদের উপর 2900-র বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে হত্যা, অগ্নিসংযোগ এবং জমি দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে। জয়সওয়াল বলেন, সংখ্যালঘুদের প্রতি এই অবিরাম শত্রুতা অত্যন্ত উদ্বেগজনক। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করছি। আমরাও প্রত্যাশা করছি যে এই হত্যাকাণ্ডগুলোর যারা ঘটিয়েছে তারা গ্রেপ্তার হবে, তাদের শাস্তি নিশ্চিত হবে এবং বাংলাদেশ একটা স্থিতিশীল বাংলাদেশের দিকে যাবে। এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ এখনো অংশগ্রহণ করতে পারবে কিনা সে ব্যাপারে আমরা জানি না, কিছুই জানি না। আজকে যদি বিএনপি দাবি করে যে না আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, তাহলে কিন্তু সিনারি অন্যরকম হয়ে যাবে। কিন্তু বিএনপি হয়তো এই 12 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সেই দাবিটা করবে না, একতরফা নির্বাচনে পা দেবে এবং এই পা দেওয়াটা ক্ষমতা চিরস্থায়ী করবে না, অন্ততপক্ষে আপাতত হয়তো জঙ্গিদের হাত থেকে রক্ষা করবে। সবাই আমরা সেটাই চাইছি, ভারত সেটা চাইছে, আমরাও চাইছি, আমরা বাংলাদেশের নাগরিকও সেটা চাইছি। অন্ততপক্ষে জঙ্গি ঠেকা এই মুহূর্তে আমাদের এটাই সবচেয়ে বড় প্রয়োজন। আমরা সবাই একমত, ভারত একমত, বিশ্ব একমত। আমরা বাংলাদেশের যারা একটু চারপাশ দিয়ে চিন্তা করতে চেষ্টা করি, আপনি চিন্তা করুন, আপনার মগজটাকে একটু উন্মুক্ত করে চিন্তা করুন, তাহলেই বুঝতে পারবেন যে আপাতত এই জঙ্গিদের হাত থেকে রক্ষা পাওয়াটা সবচেয়ে বড় কাজ। 12 ফেব্রুয়ারি যদি একপাক্ষিক নির্বাচন হয়ও, সেখানেও মঙ্গল নিহিত আছে। আমি মঙ্গলই দেখছি এই মুহূর্তে, কারণ বিএনপিও হারিয়ে যেতে বসেছিল, আওয়ামী লীগকে তো নাই করে দিয়েছে জঙ্গি গোষ্ঠী। বিএনপিও যদি হারিয়ে যেত তাহলে কি পরিণতি হতো সেটা ভাবলেও গা শিউরে উঠবার মতো অবস্থা।